আপনি যে 30% ভোটের কথা বললেন, এটা 2008 পর্যন্ত সত্য ছিল, 33-34% ছিল দলগুলোর। আমি জানি না এখন আসলে আওয়ামী লীগের ভোট কতটা আছে, তবে এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে কিছু ভোটার আছেন যারা কোর ভোটার বলা হয়, দুই দলেরই আছেন, তারা যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। এখন প্রশ্ন হচ্ছে এই ভোটাররা নেক্সট ইলেকশনে কি করবে। এর জন্য আমাদের দেখতে হবে নেক্সট ইলেকশনে এক, আওয়ামী লীগ ভোট করতে পারবে কিনা, দুই হচ্ছে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ ভোটের মাঠে আসুক। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগ যেই ধারার রাজনীতি করেছে, নিষিদ্ধ করে দেয়া, বিরাজনীতিকরণের জন্য ডিহিউম্যানাইজ করা, ধরেন আমাদেরকে ডাকা হতো রাজাকার শাবক, মানে আমরা ঠিক মানুষের পর্যায়ে পড়ি না, আমাকে এই ধরনের ট্যাগ দিয়ে বা আমাদেরকে এই ধরনের ট্যাগ দিয়ে আপনি আবরারের মতন পিটিও মেরে ফেলতে পারেন, আবার আপনি চাইলে পদ্মা সেতু থেকে টুপ করে পানিতে ফেলেও দিতে পারেন। এটা আসলে কোনো ক্রাইম হবে না, কারণ আমরা তো আসলে মানুষ না, ডিহিউম্যানাইজ করা হয়েছে আমাদেরকে। এই পলিটিক্সটা আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। আমি মনে করি বিএনপি ওই পলিটিক্স বিশ্বাস করে না, এবং সে কারণে ওই যে 20% যেটা হয়তো কমে এখন 30 থেকে 20-তে এসছে, বা কি হতে পারে আমি জানি না পার্সেন্টেজ, সেটা যাই হোক, তাদের তো একটা ভোটের অধিকার আছে। তো তাদের ভোটের অধিকারের ব্যাপারে দেশের মানুষেরও তো কিছু কথা বলবার আছে। তারা কি মনে করে আওয়ামী লীগ আবার নির্বাচন আসুক? কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে, মানে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে করি না। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং দেশের মানুষ যদি সত্যিই মনে করে আওয়ামী লীগের নির্বাচন আসা উচিত না, কোনো ভোট হোক তার আগে। নির্দিষ্ট করে আওয়ামী লীগের কথাই বলছি না, মানে বিএনপি যদি মূল ক্ষমতাসীন দল হয় সেক্ষেত্রে ভারসাম্যটা কোথা থেকে আসবে? এর বাইরে ধরুন জামাত যদি বিএনপির জোটে না থাকে, বা বাম দলগুলো রয়েছে, অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক যে জোটটি রয়েছে, এদের তরফ থেকে যে ভারসাম্য তৈরির কথা বলা হয় রাজনীতিতে, বা শক্তিশালী বিরোধী দলের কথা বলা হয়, সেটা তৈরি হওয়া সম্ভব কিনা? সেই কারণেই আওয়ামী লীগের কথাটা আসছে। শক্তিশালী একটা বিরোধী দল তৈরি করতে হলে আওয়ামী লীগ, মানে বিএনপির বিপরীতে আওয়ামী লীগকেই করা হবে। দেখুন আওয়ামী লীগ তো এক্সপেরিমেন্ট কম করে, আর কিছু হতে পারে না। আমি একটু বলি, আওয়ামী লীগ তো কম করেনি এক্সপেরিমেন্ট, জাতীয় পার্টিকে নিয়ে এসছে, কিন্তু তারা তো ফেল করেছে, মিজারেবলি ফেল করেছে। এখন আপনারা যদি লক্ষ্য করেন যে যেই রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে, তারা প্রত্যেকেই গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে, সুশাসনে বিশ্বাস করে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে, ন্যায় বিচারে প্রতিষ্ঠায় বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, দুর্নীতি জিরো করাতে বিশ্বাস করে, এবং 31 দফা যে সংস্কার, সেটা বিএনপি যেমন দিয়েছে, জামাতও তার সংস্কার নামা দিয়েছে। খুব যে বিপরীত কিছু বা খুব যে ডিফারেন্ট কিছু তা না, মোটা দাগে কিন্তু একই ধরনের কথা দলগুলোর তরফ থেকে বলা হয়েছে, এবং দীর্ঘদিন আসলে এই দলগুলো একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির মাঠে একই লক্ষ্য নিয়ে লড়াই করেছে, যুগবদ্ধভাবে, দীর্ঘ সময়, জোটবদ্ধভাবে, শুধু জোটবদ্ধভাবে আমরা ইলেকশনের আগে আন্দোলন করেছি। সুতরাং এদের কাছ থেকে খুব বিরোধী দল হিসেবে যদি আপনি আনেনও কাউকে, মানুষ সেটাকে কতটা গ্রহণ করবে, পলিটিক্সের পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি পারসেপশনকে এখন নিজের সুবিধার জন্য এড়িয়ে যেতে পারেন, কিন্তু পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। এখন যদি জামাত বা অন্য কোনো দল বিরোধী দলে গিয়ে দাঁড়ায়, বিএনপি সরকারে গঠন করে, মানুষ কতটা সেটা বিশ্বাস করবে বা কতটা সেটা মানে স্ট্যাবলিশ করতে পারবে, সেটাও একটা প্রশ্ন। আরেকটা হতে পারে নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হচ্ছে কিনা, এই আলোচনা, এই ফিসফাস তো আছে। এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি নতুন দল যদি গঠিত হয় তাকে স্বাগত জানানো উচিত, তবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, সরকারি নানান বন্দোবস্ত ব্যবহার করে একটা রাজনৈতিক দল যদি গঠিত হয়, মানুষ সেই দলকে কতটা গ্রহণ করবে পলিটিক্যাল পার্টি হিসেবে, এই প্রশ্ন তো রাখা যায়। নিশ্চয়ই বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, তার জায়গাটা আসলে সেই শূন্যস্থানটা কিভাবে পূরণ হবে বলে আপনি মনে করেন? ভারসাম্যের যে কথাটি আপনি বলছিলেন সেটি সত্য ছিল 2008 পর্যন্ত। 8-এর পরে এসে আওয়ামী লীগ যেই চেষ্টাটা করেছে রাজনীতির মাঠে, সেটা হচ্ছে প্রথমত রাজনীতিকে দূর করে দেয়া, আর দুই হচ্ছে সকল ভিন্ন মত বন্ধ করে দেয়া। অর্থাৎ একটা যে ভারসাম্য যেটা বলছেন সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা হয়েছে। এখন আবার নতুন করে প্রশ্ন আসছে, এবং এটার যেই ফল, অবশ্যম্ভাবী ফল, সেটা হচ্ছে আওয়ামী লীগকেই এখন নাই হয়ে যেতে হয়েছে। আমরা সকলে একটা কথা বলি, এটা জনগণের চাওয়া,
এটা সরকারও বলে জনগণের চাওয়া, রাজনৈতিক দলগুলোও বলে জনগণের চাওয়া, কিন্তু জনগণ আসলে কি চাইছে সেটা বুঝবার একটা আন্তর্জাতিক মানদণ্ড তো আছে। সেই মানদণ্ডটি হচ্ছে আপনি নির্বাচন দেবেন, জনগণ কাকে চাইছে, কার কথার উপর আস্থা রাখছে, কাদের উপরে দেশের ভার অর্পণ করতে চাইছে। সো এই জায়গাটা তো আসলে আপনি ডিনাই করতে পারেন না। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যৌক্তিক সংস্কার পর্যন্ত ডেফিনেটলি বিএনপি সময় দিতে প্রস্তুত, কিন্তু যৌক্তিক সংস্কারটা কতটুকু? বিএনপি বলেছে, বিএনপির মহাসচিব স্পষ্ট করেছেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটা করে আপনারা নির্বাচন দিন। দেখুন 90 দিনের মতো পার হয়েছে, 5ই আগস্ট থেকে 5ই নভেম্বর যদি ধরেন আরো কয়েকটা দিন, 90 দিনের একটু বেশি। এমন একটা দিন আপনি দেখাতে পারবেন মঞ্জুর যেদিন বাংলাদেশে কোনো না কোনো বিশৃঙ্খলা কোথাও না কোথাও হয়নি? এখনো দেখেন টঙ্গী, সাভার ওই এলাকায় এখনো গার্মেন্ট শ্রমিকরা অবরোধ করে রেখেছে, রাস্তা ব্লক করে রেখেছে। আপনি দেখেন শুরু থেকে মাইনরিটি কমিউনিটির একটা বিশৃঙ্খলা, মানে তারা এসছেন শাহবাগে, তাদের মিটিং করেছেন, দফায় দফায় তারা বিভিন্ন রকম দাবিনামা দিয়েছেন। এরপর আমরা দেখেছি আনসার বাহিনী এরকম করেছে, তারপর আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সো একটির পর একটি, এবং দ্রব্যমূল্য তো এখনো নাগালের মধ্যে আসেইনি। সো এই সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জনজীবনে এক ধরনের বিশৃঙ্খলা, বিপর্যস্ত অবস্থা। এর মধ্যেই আবার উপদেষ্টা নিয়োগ হলো, সেটা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হলো। শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি থাকবে না, কেন উপদেষ্টারা নামালেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হলো। আমরা দেখলাম রাষ্ট্রপতি থাকবেন না বদল হয়ে যাবেন, সেটা নিয়েও বিতর্ক। এই বিতর্কগুলো সত্যি কি খুব প্রয়োজন ছিল? আমরা শুরু থেকে একটা কথা বলেছি, অ্যাটলিস্ট আমি আমার খুবই সীমিত সুযোগ যে এই জায়গাগুলোতে বলার, আমি বলেছি একটা স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদী রোডম্যাপ সরকার দেখ। সংস্কার তো সার্টেনলি প্রয়োজন, নিশ্চয়ই দরকার, কিন্তু সংস্কার তো এটাও সত্য যেটা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারটি চলমান ব্যাপার, এটি হবে, এটি সময়ের সাথে হতে থাকবে। কতগুলো মৌলিক প্রশ্ন আসে, যেমন প্রশাসনে এবং পুলিশে প্রয়োজনীয় সংস্কার না করে বা নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না করে তো আর একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সেটা বোধহয় আপনারা সবাই মানেন। তো সেটা করতে কতটুকু সময় লাগা উচিত বলে আপনারা মনে করেন? আমরা যদি দেখতাম যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি প্রশ্ন উঠতো না। হ্যাঁ, 6টা-7টা কমিশন তৈরি হয়েছে এবং সেই কমিশনরা কি কি সংস্কার হবে সেই প্রস্তাব দেবেন এন্ড অফ ডিসেম্বর। তারপরে রাজনৈতিক দলের সঙ্গে আরেক দফা বসার পরে ঠিক হবে যে কোনটা কোনটা করা এর হবে, মাঝেও তো কিভাবে রাজনৈতিক হবে। দলের সাথে আলোচনা হচ্ছে চলছে, কোনো হ্যাঁ, কমিশনে। চলছে, কিন্তু প্রশাসনে কি আপনি বদলি হওয়া ছাড়া খুব বেশি কোনো অদল বদল বা এটাকে আদৌ সম্ভব কিনা, এটাও তো একটা প্রশ্ন। কারণ এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, লিখিত, মৌখিক এবং পুলিশের অন্যান্য। এসআইদের ব্যাপারে প্রক্রিয়া নিয়ে যে কয়জনের চাকরি গেল সেটা নিয়ে, প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সেটা নিয়েও প্রশ্ন আছে ডেফিনেটলি। আপনি আমার কাছে কয়েকটি চিঠি এসেছে, বিকজ আমার এলাকার অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে কিছু চিঠি এসছে এবং সেখানে আমি যেটা দেখলাম যে অভিযোগ করা হয়েছে খুবই ঠুনকো, খুবই হাস্যকর, ক্লাসে উঠে দাঁড়ানো বা পাশের জনের সঙ্গে কথা বলা, এগুলো না, এবং স্টেরিওটাইপ। একই অভিযোগে 256 জন না 57 জন বাদ হয়ে গেছে এসআই। তো এগুলো তো প্রক্রিয়াগত প্রশ্ন আছে। আপনি আসলে কি দেখে কাকে কেন বাদ দিচ্ছেন খুব স্পষ্ট না। আর মোট কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না। এটা আমাদের এভরিডে ডে টু ডে লাইফ যদি আমরা দেখি, তাহলে প্রশ্নটা জাগে এই জায়গায়, যেমন আওয়ামী লীগের পুরো সময় ধরে পুলিশ বাহিনীতে ছাত্রলীগের লোক নেওয়া হয়েছে, এই অভিযোগ বিএনপির তরফ থেকে সবসময় করা হয়েছে। তাহলে বিএনপি কি এদেরকেই পুলিশ বাহিনীতে রেখে কোনো ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে এদের নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত? না, আমরা এদেরকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছি না। তবে একেবারে ভীষণ রকম দলীয় লেজুর বৃত্তি যে পুলিশ কর্মকর্তারা করেছে, ফর এক্সাম্পল বিপ্লব, এরকম আরো কয়েকজনের নাম বলতে পারে, হারুন, ওনারা তো বহাল তবিয়তে দেশে থেকে চলেও গেছেন বা দেশেই আছেন কিনা সেটাও আমরা কেউ জানি না। তাদেরকে এনে যদি জবাবদিহিতার আওতায় আনা হতো, বিচারের আওতায় আনা হতো, তাহলে নেক্সট আরেকজন বিপ্লবের মতন আচরণ করবার আগে বা হারুন হয়ে যাবার আগে 10 বার ভাবতো। সেটাও তো দেখছি না মঞ্জু, তাহলে হচ্ছেটা কি আসলে? তো সেইভাবে বিচার শুরু হতে দেখছি না। কেন বলছি এই কথাটি? শেখ হাসিনাকে ফেরানো বিরাট জটিল বিষয় ধরে নিলাম, হ্যাঁ,
আমার সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সে তার ক্লজগুলো যথেষ্ট ঘোরপ্যাচ এবং ভারত তার রাজনৈতিক কারণেই শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। কিন্তু হাউ অ্যাবাউট ওবায়দুল কাদের, হাউ অ্যাবাউট হাসান মাহমুদ, যিনি অন্য আরেকটি দেশে বসে 1.5-2 ঘন্টার 2 পর্বের সাক্ষাৎকার দিচ্ছেন। মানুষ তো দেখতে চায় আরাফাত, বিপু, যে আপনার পাওয়ার সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, নওফেল, মানে যেই মুখগুলো, যেই বিচার, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোথায় ওনারা? কাউকে ধরার, কাউকে আনার তো কোনো উদ্যোগ দেখি না। সেনাবাহিনীর একবার বলেছিলেন যে তাদের মানে কাস্টাডিতে নাকি 800 কাছাকাছি মানুষ আছে, 600 থেকে 800, কই একজন কেউ তো দেখলাম না। তাদের তালিকা, মানে স্বচ্ছতার অভাব কেন প্রতিটা ক্ষেত্রে? তাদের তালিকা কোথায়? কারা ছিলেন তাদের হেফাজতে, তারা এখন কোথায় আছেন? আমরা তো জানতে চাই। আমরা যারা মুভমেন্টে ছিলাম, আমরা যারা খুবই বড় বড় ঝুঁকিতে ছিলাম, মানে জীবন এবং মৃত্যুর একটা খুব থিন লাইনের এপাশ ওপাশে ছিলাম, আমরা তো জানতে চাই। আমরা জানতে চাই যে এই অস্থিতিশীল অবস্থা কবে স্থির হবে, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা হাসিনাই একেবারে ভেঙে দিয়ে গেছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। রিজার্ভের অবস্থা ভালো হয়েছে। এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে, আপনি কি মনে করেন দেশে বা বিদেশে কোনো রকম কোনো বিনিয়োগ বাংলাদেশে হবে? হচ্ছে না। ব্যবসায়ীরা হয়তো এতদিন তাবেদারি করেছে শেখ হাসিনার, এজন্য এখন ভয়ে খুব একটা মুখ খুলছে না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে ব্যবসার অবস্থা সত্যিই খারাপ। ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ আনরেস্ট, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই 3 মাস ধরে আনরেস্ট চলছে, কোথাও না কোথাও কোনো না কোনো গার্মেন্টে আনরেস্ট চলেই যাচ্ছে। সো এরা কিভাবে আসলে প্রতিযোগিতায় টিকবে, কিভাবে ব্যবসা করবে? একটা স্থিতিশীলতা না আসলে তো ব্যবসাও, মানে অর্থনীতির অবস্থাটাও তো ঘুরে দাঁড়াতে পারবে না। দ্রব্যমূল্য, প্রতিটা মানুষের কনসার্ন ছিল হাসিনার আমলে দ্রব্যমূল্য। উনি এটা নিয়ে মজা করতেন, ডিম ফ্রিজে রাখতে বলতেন, কুমড়া, বেগুনের জায়গায় কুমড়া দিয়ে বেগুনি বানাতে, এসব মজা করতেন, পেঁয়াজ ছাড়া রান্না করতে বলতেন, তেল ছাড়া রান্না, অদ্ভুত অদ্ভুত কথা উনি বলতেন। কিন্তু এটারও তো কোনো সমাধান এই সরকার, ভাই সমাধান করে ফেলতে হবে না। আমি কাউকে বলছি না 90 দিনের মধ্যে আমি একটা বেহেশতে যেতে চাই দোজখ থেকে, না, বাট একটা কিছু শুরু হচ্ছে, সৃষ্টিটা চালু, সেই চালুটাই তো করতে পারছে না।